সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো গত ক্লাসে আমি তোমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং সেখানে রাসায়নিক বন্ধন শেখার আগে যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো শিখেছি। আর আজকে আমি তোমাদের রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন কয় প্রকার এবং তাদের প্রকারভেদ 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শিখিয়ে ফেলবো। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো, কারণ এটা সবচেয়ে বেশি জরুরি। খাতা কলম নিয়ে লিখে ফেলতে হবে আমি যা যা বলবো এবং বোর্ডে যা যা লেখা আছে। তো প্রথমে আমরা বলি, দেখো রাসায়নিক বন্ধন কাকে বলে। তোমাদের গত ক্লাসে বলেছি যে আমাদের হাত দুইটা কখনো কি আলাদা ছড়িয়ে থাকতে পারে না, সবসময় বন্ধনে আবদ্ধ হতে চায়। তেমনি প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌলের পরমাণু বন্ধনে আবদ্ধ হতে চায় সুস্থিতিশীলতা অর্জনের জন্য, অর্থাৎ স্থিতিশীল হওয়ার জন্যই কিন্তু বন্ধনে আবদ্ধ হতে চায়, হয়ে নতুন যৌগ নতুন মৌল সৃষ্টি করে। এখন দেখো রাসায়নিক বন্ধন কি, তার মানে কোনো অণুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ পরমাণু সমূহ পরস্পর যুক্ত হয়ে যে অণু তৈরি করে, সেই অণু সমূহের মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো রাসায়নিক বন্ধন কয় প্রকার? রাসায়নিক বন্ধন 3 প্রকার, সাধারণত 3 প্রকার: আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। রসায়নে আরো অনেক ধরনের বন্ধন আছে, যেমন সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলগুলো থাকবেই স্বাভাবিক। তো আমাদের সাধারণত রাসায়নিক বন্ধন 3 প্রকার: আণবিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। তো রাসায়নিক বন্ধনের প্রথম প্রকারভেদ হলো আণবিক বন্ধন। আণবিক বন্ধন কি তোমরা এই সম্পর্কে ক্লাস 8 এ কিছুটা ধারণা পেয়েছো, কিন্তু ওই দুইটা সম্পর্কে ধারণা পাওনি। তো ক্লাস 8 এ তোমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করা শিখেছো, মৌল কিভাবে ইলেকট্রন ত্যাগ করে দান করে এটা জানো, এবং ক্যাটায়ন অ্যানায়ন কি সেটাও জানো। তারপর আমরা একটু রিপিট করি। দেখো ক্যাটায়ন কি? ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলে। অর্থাৎ কোনো পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে ধনাত্মক চার্জে আবদ্ধ হয়, সেই ধনাত্মক চার্জ বিশিষ্ট সেই পরমাণুকে ক্যাটায়ন বলে। আর কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুকে অ্যানায়ন বলে। অ্যানায়ন অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলে এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে অ্যানায়ন বলে। এখন সেই ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে তখন আকর্ষণ বোধ করে। কেন? সে ধনাত্মক হয়েছে এবং সে ঋণাত্মক হয়েছে, বিপরীত আধান হয়েছে। সেই বিপরীত আধানের মধ্যে সে যে আকর্ষণ বল অনুভব করে সেটাই হচ্ছে একটা বন্ধন সৃষ্টি হয়। যে আকর্ষণ বলের কারণে যে বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে আণবিক বন্ধন। এবং সেই আকর্ষণ বলটা তোমরা 9-10 এ শিখতে পারবে। সেই আকর্ষণ বলটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই বলটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সাধারণত আণবিক বন্ধনের সংজ্ঞা 1916 সালে বিজ্ঞানী কোসেল দিয়েছেন। তিনি বলেছেন যে ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই বিপরীত আধানদ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আণবিক বন্ধন বলে। ঠিক আছে? ওকে, আমরা সহজভাবে বলতে পারি ধাতু এবং অধাতু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে আণবিক বন্ধন বলে। ধাতু এবং অধাতু সমূহ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে আয়নিক বন্ধন বলে। যেমন আমরা এখানে একটা নতুন যৌগ দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ মনে করে আমি যদি বলি X মৌলটি হচ্ছে 12 ও Y মৌলটি হচ্ছে 8, তাহলে এই দুটো মৌলের মধ্যে উদ্দীপক মনে করো এটা আছে। এই দুটো মৌলের মধ্যে কি ধরনের বন্ধন সৃষ্টি হবে ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। দিস ইজ ডায়াগ্রাম, দিস ইজ বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এই দুটো মৌল কি? একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে 8 অক্সিজেন। এটা তোমরা জানো, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম আর 8 হলো অক্সিজেন। তো ম্যাগনেসিয়াম তার মানে আম আছে, তার মানে এটা ধাতু, আর অক্সিজেন অধাতু। সুতরাং ধাতু আর অধাতু যেহেতু, তার মানে এটা কি বন্ধন হবে? আয়নিক বন্ধন হবে। সুতরাং আয়নিক বন্ধন সৃষ্টি হবে। তো এখানে আমরা কিভাবে আয়নিক বন্ধন সেটা দেখাইছি। এখানে যদি X11 হতো আর তোমার হচ্ছে Y80 হতো বা 17 হতো, তাহলে কি হতো? 17 হলে ক্লোরিন হতো আর এটা হলো 11 হলে তোমার হচ্ছে সোডিয়াম হতো। তাহলে কি বন্ধন হতো? আয়নিক বন্ধন, সোডিয়াম আর ক্লোরিন, ধাতু অধাতু। সুতরাং এখানে যদি 13 হতো অ্যালুমিনিয়াম, এখানে যদি ক্লোরিন হতো 17, তাও আয়নিক বন্ধন হতো। অর্থাৎ বন্ধন ধাতু এবং অধাতু হলে তোমরা কি দেখাবা? আয়নিক বন্ধন দেখাবা। তোমাদের লেভেলে এটাই আছে। তো সুতরাং আয়নিক বন্ধন সৃষ্টি হবে। আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হবে?
আয়নিক বন্ধন সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমাদের ওই যে গত ক্লাসে আমরা অষ্টকের নিয়ম পড়েছি, দুইয়ের নিয়ম পড়েছি, সেই অষ্টক পূরণ করার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। অর্থাৎ অক্সিজেন দেখো X এই মৌলটির ইলেকট্রন বিন্যাস করলে আমরা যদি পড়ি, যেহেতু ম্যাগনেসিয়াম অক্সিজেন কত 12, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s2 2p6 3s2। তার মানে দেখো এই লাস্টের শেলে আছে দুইটা ইলেকট্রন, তার অষ্টক পূরণ করতে হলে তাহলে কি করতে হবে, হয় দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে অথবা 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো দুইটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, 6টা ইলেকট্রন গ্রহণ করা খুবই কঠিন। সেই জন্য সে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তার লাস্টের শেলে 8 ইলেকট্রনিক কনফিগারেশন হবে, তার মানে সে অষ্টেক লাভ করবে। সেই জন্য ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, করে তোমার ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। অপর পক্ষে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে দেখবা হবে 1s2 2s2 2p4। সুতরাং 2s2 2p4, তার মানে লাস্টের শেলে 6টা ইলেকট্রন আছে, সুতরাং তার দুইটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূরণ হবে। সেই জন্য অক্সিজেন কি করে, ওর ত্যাগ করা দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- হয়। তখন ম্যাগনেসিয়াম 2+ ধনাত্মক আয়নে আয়নিত হয়েছে, আর অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়েছে, আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হয়েছে, অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়েছে। এই বিপরীত আধানদ্বয় তখন পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কি বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে একটা নতুন বন্ধন সৃষ্টি করবে, সেটাই হচ্ছে আয়নিক বন্ধন, এবং একটি নতুন যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ধর্ম অক্সিজেনের ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ তৈরি হবে। সুতরাং এইভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আয়নিক বন্ধনটা সৃষ্টি হবে। সুতরাং এটা আমরা বুঝে ফেললাম ইনশাআল্লাহ। দেখো ডায়াগ্রামের দিকে তাকাই, ডায়াগ্রামের দিকে দেখো, এটা হলো ম্যাগনেসিয়াম আর এটা হলো অক্সিজেন। দেখো 2 8 2, অর্থাৎ লাস্টের শেলে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন আছে, আর অক্সিজেনের লাস্টের শেলে 2, আর দেখো লাস্টের শেলে 6টা ইলেকট্রন আছে। অর্থাৎ ওর অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রন দরকার, ও অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রন ত্যাগ করা দরকার। উভয়ই তাহলে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, নিয়ন, অর্থাৎ নিয়ন ইলেকট্রন বিন্যাস করবে অর্জন করবে। তো আমরা জানি নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস এবং নোবেল গ্যাস, অর্থাৎ এরা নিয়নকে ফলো করতেছে। অর্থাৎ ম্যাগনেসিয়ামও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অক্সিজেনও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তো দেখো ও দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ওর কাছে দিবে, এই যে এখানে ফাঁকা আছে এখানে দিয়ে দিবে, ও সেইটা ইলেকট্রন গ্রহণ করে 2- হয়েছে, ও দুটি ইলেকট্রন ত্যাগ করে কক্ষপথ বিলুপ্ত হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে কার আকার বড়, ম্যাগনেসিয়ামের আকার বড়। ম্যাগনেসিয়াম 2+ এর একটা স্তর কি বিলুপ্ত হওয়ার কারণে তোমার ওর আকার ছোট হয়ে গেছে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, ব্যাখ্যা করতে পারবে ইনশাআল্লাহ। তো সুতরাং ম্যাগনেসিয়াম 2+ হলো, ম্যাগনেসিয়াম অক্সিজেন 2- হয়েছে, এখন দুইটা মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেছে। তো এটা হলো ডায়াগ্রাম, আর এটা হলো বিক্রিয়া। এবং এইভাবে ইলেকট্রন বিন্যাস করে প্রথমে দেখবা যে কোনটা ধাতু কোনটা অধাতু, আর ধাতু এবং অধাতু হইলেই তার মানে সেটা আয়নিক বন্ধন হবে, এবং বিক্রিয়া ডায়াগ্রামের মাধ্যমে সংজ্ঞা সহ সুন্দর করে ব্যাখ্যা করে দিবা, ইনশাআল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবা। এরপরে দেখো আসো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন হচ্ছে অধাতু পরমাণু সমূহ অষ্টক পূরণের জন্য বা দ্বিত্ব গঠনের জন্য কি করে, পরস্পরের কাছাকাছি এসে ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন সৃষ্টি করে সেটাই হলো সমযোজী বন্ধন। তার মানে আমরা আবার বলতে পারি অধাতু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে, অর্থাৎ যে বন্ধন সৃষ্টি করে যে নতুন যৌগ গঠন করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ অধাতু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে সমযোজী বন্ধন বলে। খুব সহজ কথায় আমরা বলতে পারি, যেমন দুইটা হাইড্রোজেন দেখো H2, যেহেতু হাইড্রোজেন পরমাণু হিসেবে এক্সিস্ট করে না, এটা আমরা জানি, অক্সিজেন O2 আকারে থাকে, Cl2, সমস্ত মৌলিক গ্যাস সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে আছে। অর্থাৎ দেখো দুইটা হাইড্রোজেনের লাস্টে দুইটা ইলেকট্রন, মানে ওর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন পরস্পরের কাছাকাছি এসে দেখো এইভাবে এখন দুইটা নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরতে পারবে, দুটো নিউক্লিয়াসে কেন্দ্র করে দুটো ইলেকট্রন ঘুরতে পারবে এবং পরস্পরের সাথে অ্যাটাচড হয়ে গেছে, তাহলে একটা নতুন অণু তৈরি করেছে। সুতরাং এটা হচ্ছে হাইড্রোজেন অণু এবং এই বন্ধনটা সমযোজী বন্ধন। তেমনি আমরা মিথেনের মধ্যে দেখতে পাই, মিথেনের দেখো কার্বনের প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন আর লাস্ট কক্ষপথে আছে 4টা ইলেকট্রন। তাহলে কার্বনের তোমার হচ্ছে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বিত্ব অর্থাৎ ডুয়েট রুল ফলো করছে, ডুয়েট নিয়ম অর্থাৎ হিলিয়ামের কে ফলো করছে, সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। কিন্তু কার্বনের লাস্ট শেলে দেখো 4টা ইলেকট্রন, অর্থাৎ কার্বনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন, তাহলে তার 4টা ইলেকট্রন আছে, তাহলে তাকে অষ্টক পূরণ করতে হলে আরো 4টা ইলেকট্রন হয় গ্রহণ করতে হবে, ত্যাগ করতে হবে,
যেটা বাস্তবে গ্রহণ করা ত্যাগ করা সম্ভব নয়, সেই জন্য কার্বন কি করে 4টি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। এই জন্য কার্বনের আয়নিক যৌগ নেই বললেই চলে। সুতরাং কার্বন এই জন্য কি করে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করা শেয়ার করে। অর্থাৎ কার্বনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন, সেই 4টা ইলেকট্রন তার মানে তার অষ্টক পূরণের জন্য কি করতে হবে 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, ত্যাগ করতে হবে অথবা শেয়ার করতে হবে। কিন্তু 4টা ইলেকট্রন ত্যাগ করা মানে ত্যাগ করলে দুইয়ের নিয়ম ফলো করবে, আর 4টা ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূরণ নিয়ম ফলো করবে, যেটা বাস্তবে সম্ভব নয়। যার কারণে কি করে সে 4টা ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে 4টা হাইড্রোজেন শেয়ার করলো CH4 মিথেন, যে গ্যাসটি আমরা চুলায় দেখতে পাই। অর্থাৎ প্রাকৃতিক গ্যাস, আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রচুর পাওয়া যায় এবং সেখানে 99% মিথেন গ্যাস রয়েছে। তো সুতরাং সেই মিথেন গ্যাসের গঠনিক স্ট্রাকচার হচ্ছে এটা, অর্থাৎ টেট্রাহেড্রাল চতুস্তলকে গঠন করে থাকে এবং CH4 অর্থাৎ মিথেন, এটা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ একটি যৌগ। কেন সমযোজী বন্ধন তৈরি করবে? তুমি প্রথমেই কি করে দেখবা XY দেয়া থাকবে, মৌলগুলো তুমি চিনবা না, তুমি ইলেকট্রন বিন্যাস করবা বা পারমাণবিক সংখ্যা দেয়া থাকবে, তখন তুমি দেখবা যে কার্বন হাইড্রোজেন কোথাও আম নেই। সুতরাং দুটোই অধাতু মানে অবশ্যই সমযোজী বন্ধন সৃষ্টি করবে। যেমন হাইড্রোজেন অক্সিজেন কোথাও আম নেই, সুতরাং পানি সমযোজী বন্ধন সৃষ্টি করবে। অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন 6টা ইলেকট্রন, তাহলে অষ্টক পূরণের জন্য কয়টা লাগবে 2টা লাগবে। এই জন্য 2টা হাইড্রোজেন এসে তোমার সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তোমার কি করবে পানি তৈরি করবে। অর্থাৎ সমযোজী বন্ধনে সৃষ্ট যৌগ হচ্ছে পানি। তারপরে তোমার দেখো অ্যামোনিয়া নাইট্রোজেনের লাস্ট শেলে 5টা ইলেকট্রন, তাহলে 3টা হাইড্রোজেন আসবে, এসে তোমার কি করবে 3টা ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করবে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। যেমন পানিতে দেখো 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্ত জোড় আর 2 জোড়া বন্ধন জোড়। যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে শেয়ার করে সেই ইলেকট্রনগুলো জোড়কে আমরা বলি বন্ধন জোড় ইলেকট্রন, আর যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না শুধু মুক্ত অবস্থায় থাকে সেগুলোকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। এখানে দেখো পানির অণুতে 2 জোড়া মুক্ত জোড় 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড অণুতে আমরা দেখতে পাই কার্বনে দেখো আমরা এখানে ক্রস এবং ডট মেথড ইউজ করেছি, লুইস স্ট্রাকচার বলে, লুইস স্ট্রাকচার ইউজ করেছি। এখানে দেখো এইভাবে আমরা ডায়াগ্রাম আঁকাইনি, জাস্ট লুইস স্ট্রাকচার উপস্থাপন করছি। ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনগুলোকে ব্যবহার করেছি। দেখো কার্বনের আমরা জানি লাস্ট শেলে কয়টা ইলেকট্রন 4টা ইলেকট্রন, দেখো ক্রস দিয়ে দেখাইছি, ক্রস দিয়ে 4টা ইলেকট্রন দেখাইছি। এবং অক্সিজেনের লাস্ট শেলে 6টা ইলেকট্রন, সুতরাং অক্সিজেনের 2টা ইলেকট্রন দরকার, কার্বনের 4টা ইলেকট্রন দরকার। এইজন্য 2টা অক্সিজেন দুই পাশে এসে তোমার 2টা করে শেয়ার করবে, কার্বন 2টা শেয়ার করবে একটা অক্সিজেনের সাথে, অক্সিজেনও 2টা ইলেকট্রন শেয়ার করবে করে ডাবল বন্ড তৈরি করবে। ঠিক এই পাশের পার্শ্ববর্তী আরেকটা অক্সিজেনও ঠিক কার্বনের পাশে এসে 2টা ও কার্বন 2টা শেয়ার করবে, অক্সিজেন 2টা শেয়ার করবে করে ডাবল বন্ড সৃষ্টি হবে। এবং দেখো 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে আর 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকবে। 4 জোড়া দেখো অক্সিজেনের মাথায় 2টা করে 2 জোড়া 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আর 2 জোড়া করে শেয়ার করছে, সুতরাং 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। এবং এটা ডট এবং ক্রস মেথড বা লুইস স্ট্রাকচার মেথড। এই লুইস স্ট্রাকচার মেথড দিয়েও তোমরা বড় যৌগগুলোর ক্ষেত্রে সমযোজী যৌগের বড় যৌগগুলোর ক্ষেত্রে তোমরা ডট এবং ক্রস মেথড ইউজ করতে পারো। আর মিথেন অ্যামোনিয়া তারপরে পানি এগুলো নরমাল যৌগের ক্ষেত্রে তোমরা ডায়াগ্রাম ইউজ করবে। ঠিক আছে, ডায়াগ্রাম ইউজ করাটা সবচেয়ে ভালো। তো এইভাবে আমরা সমযোজী বন্ধন আমরা দেখলাম যে অধাতব মৌলসমূহ বা অধাতব পরমাণুসমূহ পরস্পরের কাছাকাছি এসে অষ্টক পূরণের জন্য বা নতুন যৌগ সৃষ্টির জন্য ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন সৃষ্টি করতেছে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, তবে সমযোজী বন্ধনের সৃষ্টি অনেকগুলো যৌগ দেখলাম। এরপরে দেখো ধাতব বন্ধন কাকে বলে? ধাতব বন্ধন হচ্ছে একটা ধাতু আর একটা ধাতুর মধ্যে যে বন্ধন তাকে ধাতব বন্ধন। ভুল, এটা হবে না। দুইটি ধাতুর না, ধাতব খণ্ডে। এটা অনেকেই বলে থাকে, আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি, ওরা বলে স্যার একটা ধাতুর সাথে আরেকটা ধাতুর সাথে যে বন্ধন, অ্যাকচুয়ালি না, ধাতু তো একটাই, একটা ধাতব খণ্ড। যেমন তোমার জানালার যে শিকগুলো দেখো একটা ধাতব খণ্ড, লোহা আয়রন ধাতু। তাহলে ওই ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ একটা ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। তো ধাতব বন্ধন কাকে বলে তোমরা জানলা। এখন ধাতব বন্ধন তৈরি হয় কিভাবে সৃষ্টি। এবং দেখো সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশনে আমরা আয়রন দণ্ড ব্যবহার করতেছি, তো সুতরাং নিশ্চয়ই এটা অনেক শক্তিশালী। অর্থাৎ ধাতব বন্ধন বেশ শক্তিশালী।
এবং ধাতুর মধ্যে ধাতুগুলো আমরা জানি অনেক শক্তিশালী এবং এগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন কাজে, বড় বড় কনস্ট্রাকশন কাজে, উড়োজাহাজের বডি তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়। সুতরাং নিশ্চয় ধাতব বন্ধন অনেক শক্তিশালী। এখন দেখো ধাতব বন্ধন ব্যাখ্যায় বলা হচ্ছে ধাতব পরমাণু সমূহের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসগুলো পারমাণবিক শ্বাস হিসেবে ব্যবহার করা হয় এবং এদের বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো ওই ধাতব খণ্ডের মধ্যে চলাচল করতে পারে, মুভেবল থাকে। সেই ইলেকট্রনগুলোকে আমরা বলি সঞ্চরণশীল ইলেকট্রন। অর্থাৎ ধাতব খণ্ডের মধ্যে পরমাণুগুলোর নিউক্লিয়াস হচ্ছে পারমাণবিক শ্বাস, আর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো চলাচলকৃত অর্থাৎ মুভেবল ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোকে সমস্ত নিউক্লিয়াসই কি করে? আকর্ষণ করে, যার কারণে সমস্ত নিউক্লিয়াস পরস্পরের আকর্ষণের মাধ্যমে একসাথে সংযুক্ত হয়ে পড়ে, কেউ কাউকে ছেড়ে যেতে পারে না, যার কারণে ধাতব বন্ধন শক্তি অনেক শক্তিশালী হয়। ধাতব বন্ধন শক্তিশালী হবে আবার দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে ধাতব পরমাণুর আকার এবং সঞ্চরণশীল ইলেকট্রন ঘনত্ব। ধাতব পরমাণুর আকার যত ছোট হবে এবং সঞ্চরণশীল ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে, ধাতব বন্ধন শক্তি তত বেশি হবে। যেমন তোমরা জানো সোডিয়াম ছুরি দিয়ে কাটা যায়, ম্যাগনেসিয়াম কাটা যায় না ছুরি দিয়ে। ম্যাগনেসিয়ামের ধাতব বন্ধন শক্তি বেশি, সেই সাথে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধন শক্তি আরো বেশি। কেন? বাম থেকে ডানে গেলে আকার ছোট হচ্ছে এবং এদের কক্ষপথে লাস্টের শেলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এই জন্য দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এবং আকার ছোট হওয়ার কারণে এর ধাতব বন্ধন শক্তি অনেক বেশি, তাই উড়োজাহাজের বডি তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং আমরা বলতে পারি যে ধাতব বন্ধন কি এবং ধাতব বন্ধন শক্তি কখন বেশি হবে? যে পরমাণুর আকার যত ছোট হবে, ধাতব পরমাণুর আকার যত ছোট হবে এবং সঞ্চরণশীল ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে, তার ধাতব বন্ধন শক্তি তত বেশি হবে। ধাতব বন্ধন শক্তি যত বেশি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। অর্থাৎ সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি। সুতরাং আবার উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক হ্রাস পায়। কেন? আকার বড় হয়, ধাতব বন্ধন শক্তি কমে যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং এই হলো ধাতব বন্ধন এবং ধাতব বন্ধন সম্পর্কিত ব্যাখ্যা। এবং ধাতব বন্ধন দেখো, ধাতব বন্ধন শক্তি ধাতুগুলো ইলেকট্রন পরিবহন ইলেকট্রন পরিবহনের মাধ্যমেই বিদ্যুৎ পরিবহন করে। কেন? কারণ লাস্টের শেলের যে ইলেকট্রনগুলো এগুলো লুজলি হেল্ড থাকে নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ একটা ধাতব খণ্ডের মধ্যে ওই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। এই জন্য যখনই আমরা বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে আসি, ইলেকট্রনগুলো তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের মাধ্যমেই ধাতব খণ্ড বিদ্যুৎ